সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে আসছি কালাচাঁদপুর বউবাজার। তো দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে অসহায় একটি বোন বসে আছে, আমরা তার জীবনের গল্প শুনবো। তো তার আগে একটু জানিয়ে রাখি, এই বোনটা খুবই অসহায়। সামনে হয়তো, পেছনে হয়তো দেখতে পারতেছেন যে পর্দাটা খুবই সুন্দর, যে সুন্দর বাসায় থাকে। আসলে তিনি এই বাসা থাকেন না, আমাদের এক পরিচিত বাসায় তাকে নিয়ে এসে প্রতিবেদনটা তৈরি করার জন্য এখানে নিয়ে এসেছি। আর একটা দর্শক, আপনাদেরকে একটু রিকোয়েস্ট করব যে অনেক প্রবাসী ভাই যারা আছেন তারা হয়তো ফোন দিয়ে বিভিন্ন ধরনের আজে বাজে কথা বলবেন। তো শুরুতেই আমি তাদেরকে রিকোয়েস্ট করব যে আজে বাজে কথা না বলে যদি সহযোগিতা করতে পারেন বা তার কষ্টগুলো শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারা সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন। শুধু শুধু টাইম পাস করার জন্য ফোন করে কেউ ডিস্টার্ব করবেন না। তো চলুন আমরা শুনি সেই বোনের জীবনের কষ্টগুলো। আপু, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহু। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন। কি নাম আপনার? রুমা আক্তার। রুমা আক্তার। আপনার গ্রামের বাড়ি কোথায়? খুলনা বাগেরহাট। খুলনা বাগেরহাট। আচ্ছা, আমরা জানলাম যে আপনার জীবনে অনেক ঝড় বয়ে গেছে, অনেক কষ্ট। কি সেই কষ্টগুলো একটু দর্শকদের উদ্দেশ্যে বলা যাবে? অবশ্যই। জি বলুন। ছোটবেলা থেকেই কষ্ট। ছোটবেলা থেকে বাবা নেই। আমার যখন 6 মাস বয়স তখন থেকেই আমার বাবা নেই। বাবা পাকিস্তান চলে গেছিল। আর আমার এই বয়সে এখনও আমি বাবাকে বাবা বলে ডাকতে পারিনি। তো এটা আমার জীবনের সবথেকে বড় কষ্ট। এখনও যদি আমার পাশে কেউ বাবাকে বাবা বলে ডাকে, আমার ভিতরে যে বাবা না থাকা, বাবাকে বাবা না বলার যে একটা আকাঙ্ক্ষা, কষ্ট, এটা এখনও আমি বুঝি। আমার ভাই নেই, আমরা 2 বোন। আমার মা আমাকে অনেক কষ্ট করে বড় করছে। আমাদের 2 বোনকে। আমার বড় বোনের বিয়ে হয়েছে পাশের এলাকায়, আমি ছোট ছিলাম। তারপর আমারও বিয়ে হয়েছিল। দুর্ভাগ্য কারণে এখন আমার স্বামীর সাথে আমার কোনো রিলেশন নেই, ডিভোর্স হয়ে গেছে। তো আচ্ছা, আপনি বললেন যে আপনার বাবা যখন আপনার কয় মাস বয়স বললেন? 6 মাস। 6 মাস বয়স। ওই আপনি বড়, আমি ছোট। আপনি ছোট। তো তখন আপনার বাবা পাকিস্তান চলে গেছিল কেন আসলে? বাবা তখন পাকিস্তান যাওয়া আসা করতো। আচ্ছা। তো আমার বাবার 3-4টা বিয়ে। আমার মা ছিল দ্বিতীয়। আর আমার মা আমার 2 বোনকে নিয়ে আমার নানার বাড়িতে থাকছে। আর আমার বাবার যে বড় বউ ছিল, সে ঘরে যে ছেলে মেয়ে ছিল, তারা তাদের বাড়িতে থাকতো। আমরা কোনো বাবার বাড়ির কোনো অস্তিত্ব বা বাবার বাড়ির যে একটা থাকে না, এরকম আমরা কিছু পাইনি ছোটোবেলা থেকেই। তো যদি আমার মার বাবার বাড়ি না থাকতো, আমরা জানি না আমরা কোথায় থাকতাম। নিচে কোনো রেল স্টেশনে, নাহলে কোনো সাগরের টোপারশালার মতো বাঁচতাম। আচ্ছা। আর সবচেয়ে বড় যেটা, আমার মামাও ছিল না, আমার মা খালারা 2 বোন। তার জন্য আর একটু মনে হয় নিরাপদে থাকতে পারছি। কারণ মামা হলে হয়তো, মামা মামিরা তো আজকাল বুঝেন, কেউ ভালো চোখে দেখে, কেউ দেখে না, তাই না? তো মা খালার বিয়ে হয়েছিল দূরে, মা আমাদের নিয়ে নানার বাড়িতে। আচ্ছা, তারপরে না, আমি ওই জিনিসটা জানতে চাইছি যে 4 মাস বয়সে যখন আপনার বাবা পাকিস্তানে চলে গিয়েছে বলছিল নাকি? জি জি, 6 মাসে। 6 মাসের। তো যে আর ব্যাক করেন নাই? না, আর কোনোদিন আমাদের কোনো খোঁজ খবর নেই, কোনো টাকা পয়সা কিছু এটা দেয়নি। এটা কি আপনি মার কাছে শুনেছেন? মার কাছে শুনেছি। আমি আস্তে আস্তে যখন বড় হচ্ছি তখন, হ্যাঁ, 6 মাস বয়সে তো আর ওইভাবে বোঝা যায় না যে বাবা চলে গেছে, বাবা নেই কিনা, তখন বুঝিনি। যখন আমি আস্তে আস্তে বড় হচ্ছি তখন দেখি না বাবা নেই, বাবা নেই কেন, তখন সবার কাছে শুনি, মার কাছে শুনি, মার দুঃখটা দেখি, মা কি করে। বাবা থাকলে তো মাকে এত কষ্ট করতে হতো না, বা আমাদের লাইফটা এভাবে থাকতো না। আচ্ছা, তারপরে বাবাকে আর সামনে থেকে কখনো দেখা হয়নি? না, বাবাকে কোনোদিন বাবা বলে ডাকতেই পারিনি। আচ্ছা, তারপরে এই যে ধরেন যখন আপনি আস্তে আস্তে বড় হওয়া শুরু করলেন, আপনার মা কি করতো, মানে কি করে আপনাদের লালন পালন করেছে আসলে? মা এরকম কিছু করতো না। আমাদের অনেক কষ্ট হতো। মানে আমার নানার কিছু, মানে নানার বাড়িতে কিছু গাছপালা থাকতো, সেখানে যদি কিছু একটু ফল ফ্রুট হতো, এটা বিক্রি করে দিয়ে মানে খুব কষ্টে চলছে আর কি। তার মানে পড়াশোনা করার কি সৌভাগ্য হয় নাই? পড়াশোনা করছি অল্প। কতটুকু পড়েছেন? 8 পর্যন্ত। 8 পর্যন্ত। আচ্ছা, যখন স্কুলে যেতেন
তো তখন তো দেখা গেছে যে অনেক মানে আপনার ক্লাস ফ্রেন্ড যারা আছে তাদের বাবারা স্কুলে নিতে যেত, বা অনেক সময় রাস্তায় হাত ধরে হাঁটা, ওই দৃশ্যগুলো দেখলে ওই সময়টা কি অনুভূতি হয় আপনার? তখন শুধু তাকিয়ে থাকতাম আর ভাবতাম আমার বাবা কোথায়, কেন নেই, ভাগ্য কেন এমন হয়। আর বললাম তো যে এখনও যদি আমি এখন বড় হয়ে গেছি, আমি একজন বাচ্চার মা, এখনও যদি আমার পাশে কেউ বাবাকে বাবা বলে ডাকে, আমার ভিতরে এখনও যেন কেমন লাগে, এখনও আমার হৃদয় ভেঙে কান্না আসে যে বাবা কি জিনিস আমি কেন বুঝি নেই। আচ্ছা, আমরা আরও শুনবো আসলে এই প্রতিবেদনের মাধ্যমে। যদি আপনার বাবা বেঁচে থাকে। না, আমার বাবা বেঁচে নেই, বেঁচে বাবা নেই? মারা গেছে কিছুদিন হয়েছে। মারা গেছে? তারপরে আমার বাবা যখন একদমই চলতে পারে না, এখন আমার বয়স প্রায় 23 বছর চলতেছে, এই 23 বছরই আমার বাবা পাকিস্তান ছিল, আমাদের কোনো খোঁজ খবর নিয়ে নেই, ওখানে গিয়েছে বিয়ে শাদী করছে, ওখানে শুনেছি ছেলে মেয়েকে নাকি ডাক্তারি করাইছে, করাইছে। তো পরে যখন আমার বাবা একদমই অচল হয়ে গেছে, আর চলতে পারে না, তারপরে ওখানে আবার অশান্তি সৃষ্টি হয়, ওরা নাকি বাংলাদেশে ব্যাক করে, কিন্তু আমাদের সাথে কোনো রকম রিলেশন হয়নি। আসার পরে সে তার যে আগের বউ ছিল, ছেলে মেয়ে ছিল, তার বাড়িতে এসে উঠছে, আর আমরা তো আমার নানার বাড়িতেই বড় হয়েছি। বাবা তখন কি দেখার সৌভাগ্য হয়েছে আপনার বাবাকে? না, তখন তো আমি ঢাকা বাসা বাড়িতে কাজ করি, আর আমার মানে তাহলে স্বপ্নটা স্বপ্নই রয়ে গেছে, স্বপ্নটাই বাবাকে আর রয়ে দু গেছে। চোখে দেখা হয় নাই। দেখা হয়নি। আর সবচেয়ে বড় কষ্ট, আমার ভিতরে অনেক কষ্ট যে আমার বাবা থেকেও, আমার বাবা জীবিত থেকেও কেন বাবা আমাদের খোঁজ খবর নেই না। আমরা তো কোনো অপরাধ করি নাই, আমাদের কি ভুল ছিল, কি অপরাধ ছিল, সেই তো জন্ম দিয়েছিল। তো এই জন্য আমার বাবার প্রতি আমার খুবই একটা ছিল যে আমার মাই আমার মা, আমার মাই আবার বাবা। আচ্ছা, তারপরে আপনি ক্লাস 8 পর্যন্ত পড়লেন, পড়াশোনার পরে কি আপনার মা আপনাকে বিয়ে দিয়ে দিল? হ্যাঁ, আমাদের মাই বিয়ে দিয়েছে। আচ্ছা, বিয়ে হওয়ার পরে মানে আপনার জীবনটা যে দ্বিতীয় জীবনে পা ফেললেন, তো তখন কি অবস্থায় মানে ছিলেন আসলে? আসলে যখন বাবা ছিল না, খুব অসহায় গরিব অনাথে ছিলাম, তারপরও মনের ভিতরে একটা স্বপ্ন ছিল যে একদিন হয়তো আবার নতুন করে জীবন শুরু করব, একটা জীবন হবে, সংসার হবে, মা হব, তখন মনে হয় এই অভাব তখন পূর্ণ হবে, এরকম কোনো একটা স্বপ্ন কল্পনা নিয়ে জীবনটা চালাতে চাচ্ছিলাম। তো আসলে কি বলবো, ওই জীবনে গিয়ে যখন দেখলাম যে এর থেকে ভয়াবহ অবস্থা, এর থেকে করুণ অবস্থা, কারণ আমার বাবাই নেই, আমার বাবা নেই, আমাদের আর্থিক অবস্থা অত ভালো ছিল না। তো যার সাথে বিয়ে হয়েছিল সে আমাকে টাকা পয়সা চায়, টাকা পয়সা দেওয়ার মতো অত ক্ষমতা আমাদের নেই। মানে ভয়াবহ যে কথাটা বললেন, আসলে সেটা একটু শুনতে চাচ্ছি। ভয়াবহ মানে আমি সুখী ছিলাম না, সুখ পাই নাই। সে টাকা পয়সা না দিলে আমাকে মারতো, আমার গলা চিপতো। তো মানে মনে হতো যে এ কোন জগতে এসে পড়লাম, এক জগৎ তো কাটালাম দুঃখে কষ্টে, তো এ আবার কোন বিয়ের জগৎ? সময় কি এমন কোনো কথা হয়েছিল যে টাকা পয়সা দিতে হবে বা এই করতে হবে? না, বিয়ের সময় এরকম কোনো কথা হয়েছিল না, কিন্তু ওর কোনো ইনকাম ছিল না, তাই ও ভাবতো হয়তো আমাকে বললে আমার মার কাছ থেকে টাকা নিয়ে দিতে পারবো, বা আমাকে মারধর করলে আমার মা। কিন্তু ওর ইনকাম ছিল না, সেটা জানা সত্ত্বেও আপনার আম্মু সেখানে কেন বিয়ে দিয়েছিল আসলে? বলেছিল যে ওর বাবার অনেক কিছু আছে, আর ওর বাবার দোকান আছে, মুদির দোকান করে দিবে। আসলে না, সব ছিল ভুয়া, সব মিথ্যা ছিল। ছেলে কোথাকার ছিল? ছিল বাগেরহাটের। বাগেরহাটের? জি, তখন আপনি বাগেরহাটেই ছিলেন? আমি তো, আমার বাড়ি হচ্ছে খুলনা, বাগেরহাট বাস না, মোল্লা। বিয়ের আগ পর্যন্ত বা বিয়ে হওয়া পর্যন্ত বাগেরহাটেই ছিলেন? হ্যাঁ, আমি তো বিয়ের আমি মা হওয়ার পরে ঢাকায় আসি। আচ্ছা, তার মানে মা হওয়ার পরে কোনো দিক কোনো ই না পাওয়াতে আপনি ঢাকায় চলে আসেন। আমার আচ্ছা, সন্তানকে যে মানুষ করার যন্ত্রণা, বিয়ে হওয়ার কতদিন পর থেকে আপনার জীবনে অশান্তি নেমে আসলো? বিয়ের প্রায় বিয়ের শুরু থেকেই ওর একটু মানে অন্য টাইপ, মানে কেমন ছিল আমি জানি না, যে একটা নতুন বউ বিয়ে করছে তার প্রতি যে একটা ইন্টারেস্ট বা এরকম কিছু, এরকম আমি কিছু বুঝতাম না। বিয়ে হয়েছে, আমি আমার মার কাছে আছি, সে তাদের বাড়িতে আছে, মাঝে মাঝে সে এখানে আসে আসে না। তো তখন থেকেই বুঝতাম যে কিছু একটা মানে হবে বা কিছু রকম। তো তারপরে অনেকে বলতো যে ওরকম ছেলেরা হতে পারে, তো বাচ্চা টাচ্চা হলে আবার ঠিক হয়ে যাবে, বউ বাচ্চার প্রতি মায়া মমতা আসতে পারে। তো এটা চিন্তা করে বিয়ের 1 বছর পর আমার একটা বাচ্চা হয়।
তো আসলে তখন আমার মনেও ছিল যে হতে পারে এরকম। তো দেখলাম তাহলে আপনার যখন বিয়ে হয় তখন তো আপনার বয়স বেশি না, সম্ভবত 12-13 বছর বয়সে বিয়ে হয়েছিল। হ্যাঁ, আমার অনেক ছোট, কারণ আমাদের অত ভালো গার্জিয়ান নেই, বলেন কে দেখাশোনা করবে। মা ভেবেছে একজনের হাতে দিতে পারলেই মনে হয় দায়িত্ব সে নিয়ে নেবে। তা আপনাকে যে নির্যাতনগুলো করতো সেটা কেমন নির্যাতন ছিল আসলে, মানে বর্ণনা করা সম্ভব হবে কিনা? অবশ্যই নির্যাতন, ওই যে তার কোনো ইনকাম ছিল না, টাকা পয়সা দিলে তার বাড়িতে থাকতে পারবো, টাকা পয়সা না দিলে আমি আমার বাড়িতে চলে আসতে হবে। তো বাড়িতে আসলে কিভাবে আমার মা আমাকে কিভাবে চালাবে বলেন? একটা মেয়ে তো বড় করে বিয়ে দেয় যে দায়িত্ব শেষ, বিয়ের পরেও কি কোনো মা বাবা দায়িত্ব নিতে পারে সন্তানের? আর আমাদের তো এত আর্থিক অবস্থা ভালো ছিল না। না, তারপরে আমি যেটা জানতে চাচ্ছি যে আসলে আপনি বললেন যে অনেক নির্যাতন, অনেক অত্যাচার করতো, সেগুলো যদি সংক্ষেপে একটু এই যে বর্ণনা টাকা করতেন। পয়সা না দিলে যে আমাকে মারধর করে, একটা মেয়ে তার স্বামী মারে, বাপের বাড়ি চলে যেতে হয়, আসে থাকতে, এর থেকে বড় নির্যাতন আর কি থাকতে পারে? খুব মারধর করতো? অনেক মারধর করতো, গলা চিপতো, লাস্টে একদম আমার গলা চিপছে, আমি ভয়েস দিতে পারতেছি না, আমার মানে কথা বলতে পারতেন না? হ্যাঁ, ভয়েস আসতো না, কথা বলতে পারতাম না, গলা দাগ হয়ে গেল। তো তখন খুব ভয় পেলাম যে মনে হয় সে আসলে আমাকে চাচ্ছে না বা আমার থাকা সম্ভব হবে না। তো আমি আমি নয় কিছু না থাকে, আমি আমার নিজের লাইফটা তো নিজে ভালো রাখি, এটা ডিসিশন নিলাম। কারণ ওর কাছে থাকলে হয়তো আমার মারাও যেতে পারতাম। আচ্ছা, তো তারপরে তাকে কি কখনো বলেন নাই যে তুমি যখন বিয়ে করেছো তখন তো আমার মাকে এরকম দেখেছো, আমার মা কাজ করে খায়, তো কোথায় থেকে টাকা দেবে, এরকম কি কখনোই করেন নাই? অবশ্যই করেছি তো, যে আমার তো বাবা নেই, ভাই নেই, কোথা থেকে টাকা দিব, তুমি কিছু করো, তুমি তো ছেলে মানুষ। কিন্তু সে আসলে তার বুঝটাই মনে হয় বুঝতো। আপনার শ্বশুর শাশুড়ি ছিল না? শ্বশুর শাশুড়ি ছিল, ছেলে বিয়ে করছে, এখন ছেলে বুঝবে। আচ্ছা, মানে তারাও কি অনেকটা বলা যায় কি অর্থলোভী ছিল? আমার শ্বশুর এক কথাই ছিল সুদখোর। আচ্ছা, সে সুদখোর। সুদখোর মানুষ তো বোঝেন, টাকা ছাড়া কিছু চেনে না। আচ্ছা, সুপ্রিয় দর্শক, শুনলেন যে আসলে আমরা এই ধরনের পুরুষরা আজকে এই সমাজে বসবাস করি বলে কিন্তু আমাদের দেশে এরকম কি বলবো যে অসহায়তা বেড়ে যাচ্ছে, নারী নির্যাতন বেড়ে যাচ্ছে। তা আসুন না আমরা এই সব কাজ থেকে একটু দূরে থাকি, নারীদেরকেও মানুষ বলে ভাবি। তো তারপরে আপনি যখন বাচ্চাটা হলো, বাচ্চা যখন হয় তখনও কি সে ভালো হয় নাই? না, আমার বাচ্চার যখন 1 বছর বয়স, আমি যখন নিয়ে চলে আসি আমার বাপের বাড়ি, তখনও একটা সুতো পর্যন্ত তাকে দিয়েছিল না। ও বাবা হয়েছে, বাবার দায়িত্ব কত বড়, কিন্তু আমার মেয়ের যখন 1 বছর বয়স তখনও পর্যন্ত ওর কোনো স্মৃতি আমাদের কাছে ছিল না। আমার মেয়ের যে জিনিসটা, এই প্যান্টটা ও ওর মেয়েকে দিয়েছে। আচ্ছা, সুপ্রিয় দর্শক, শুনলেন, আমরা ধারাবাহিকভাবে শুনবো। তো আমরা প্রথম পর্ব এখানে শেষ করতে যাচ্ছি, দ্বিতীয় পর্বে আরও বিস্তারিত আরও কোন কাহিনী আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। তো কেউ যদি এই প্রতিবেদনটা দেখে আপনার সাথে যোগাযোগ করতে চায় বা আপনার কোনো বিকাশ নাম্বার কি আছে? জি। বিকাশ নাম্বারটা কি বলা সম্ভব? জি। একটু বলবেন। 017 017 45 45 15 15 61 61 52। 52। একটু দেখিয়ে আমার হাতে দেবেন। আমি নাম্বারটা বলছি 01745156152। জি। এটা বিকাশ নাম্বার। জি। সুপ্রিয় দর্শক, এই প্রতিবেদনটা দেখে আপুর কথাগুলো শুনে যদি আপনাদের মনে দাগ কেটে থাকে তাহলে আশা করি অবশ্যই সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন। তার ইচ্ছা যে তার সন্তানকে মাদ্রাসায় পড়াশোনা করাবে। আমরা বিস্তারিত জানবো দ্বিতীয় পর্বে। তো আবারও বলবো দর্শক যে কেউ টাইম পাস বা ডিস্টার্ব করার জন্য ফোন না দিয়ে যদি সহযোগিতা করতে পারেন তাহলেই নক করবেন, আদারওয়াইজ নক করবেন না। আর ডিস্টার্ব করার আগে দর্শক একটা জিনিস মনে রাখবেন যে সবারই মা বোন আছে। মা বোন ভেবে যদি আপনাদের ওইভাবে মনে দাগ কেটে থাকে তার সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন। তো আজকের মতো এই পর্ব এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।